শুরু করেছিলাম ঘোষ ডক্টর নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল ইয়াংমিন যখন ওই ছোট্ট মেয়েটার অপারেশনের জন্য সুংতাককে সাহায্য করতে যাচ্ছিল, তখন হঠাৎ করেই সে তার শরীর থেকে 100 মিটার দূরত্বের গণ্ডিতে আটকে যায়, যার ফলে ওই অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে সুংতাকের ওপর। তারপর কি হলো, সুংতাক কি পেরেছিল নিজের দায়িত্বে এই অপারেশনটা সম্পন্ন করতে? সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। দেখা যায় অপারেশন শুরু হবার পরেও ইয়াংমিন সময় মতন কেবিনে না আসায় সুংতাক বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ অপারেশনের সময় হয়ে গেছে। তা সত্ত্বেও ইয়াংমিন তার শরীরে প্রবেশ করেনি। সুংতাক তাড়াহুড়ো করতে গিয়ে তার হাত থেকে সার্জারি ব্লেডটা নিচে পড়ে যায়। এরপর সে ওই ব্লেডটা তুলতে গেলে তার হাত কেবিনের মেঝেতে স্পর্শ হয়, যার কারণে তাকে অপারেশন রুম থেকে বেরিয়ে পুনরায় স্যানিটাইজ হতে হয়। তবে এইসবের মধ্যেই হঠাৎ করেই রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। ইয়াংমিন এটা দেখা মাত্রই দ্রুত আঙ্কেল ডেন্টের আত্মাকে খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজার পর অবশেষে আঙ্কেল ডেন্টের আত্মাকে সে হসপিটালের ওই সাফাইকর্মী মেয়েটার মধ্যে দেখতে পায়। ইয়াংমিন আঙ্কেল ডেন্টকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে, যা শুনে আঙ্কেল ডেন্টও তাকে সাহায্য করতে রাজি হয়। সে কোনো মতে ইয়াংমিনের বডিটাকে পুনরায় তার কেবিনে নিয়ে আসে, যার ফলে ইয়াংমিনও সহজেই সেই অপারেশন রুমে প্রবেশ করতে পারে। ভেতরে ঢুকে সে লক্ষ্য করে সুংতাক তার উদ্ভট কাজকর্মের কারণে বাকি সার্জেন্টের কাছে অনেক বকা খাচ্ছিল। তবে ঠিক সেই মুহূর্তেই ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীরে প্রবেশ করে এবং তারপর তার সেই চেনা স্টাইলে হাত দুটোকে ঘুরিয়ে পুনরায় অপারেশনটা শুরু করে। এই সময় পাশে দাঁড়িয়ে থাকা তেইহুন সুংতাকের এমন অদ্ভুত পরিবর্তন দেখে বেশ অবাক হয়। ইয়াংমিনের আত্মা তেইহুনকে সরে দাঁড়াতে বলে, কারণ আর্টিফিশিয়াল হার্ট সার্জারি কোনো স্বাভাবিক ব্যাপার নয়। একটা সামান্য ভুলেও রোগীর প্রাণ চলে যেতে পারে। তবে এই আর্টিফিশিয়াল হার্ট সার্জারিতে ইয়াংমিনের অনেক অভিজ্ঞতা রয়েছে, কারণ সে আগেও এমন অসংখ্য অসম্ভব সার্জারিকে দক্ষতার সঙ্গে সম্ভব করে দেখিয়েছে। যাই হোক, অপারেশন সম্পন্ন হওয়ার পর ইয়াংমিন এবং সুংতাক দুজনেই হসপিটালের ছাদে পাশাপাশি শুয়ে এমনভাবেই হাসতে শুরু করে যেন তারা বড় কোনো লটারি জিতে গেছে। অন্যদিকে ইয়াংমিনের গার্লফ্রেন্ড সুজন এক বিদেশি ডাক্তারের করা রিপোর্ট থেকে জানতে পারে ইয়াংমিনের কাছে আর 1 মাসের থেকেও কম সময় রয়েছে। এটা জানার পরে সুজন কান্নায় ভেঙে পড়ে। এদিকে ইয়াংমিন সদ্য অপারেশন করা ওই বাচ্চাটার কাছে বসেই সারারাত কাটিয়ে দেয় এবং তার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। যাই হোক, শেষমেশ বাচ্চাটার জ্ঞান ফিরলে ইয়াংমিন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এরপর ইয়াংমিন ওই বাচ্চাটার সার্জারি সম্পর্কে একটা রিপোর্ট লেখে। তবে এটা যখন সুংতাক জানতে পারে, তখন সে দ্রুত রুমে এসে ওই রিপোর্টটা ডিলিট করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ডিলিট করার অনেক আগেই তেইহুন ওই রিপোর্টের একটা কপি বের করে নিয়েছিল। তেইহুন লক্ষ্য করে সুংতাকের অপারেশনের রিপোর্ট ইয়াংমিনের রিপোর্টের সঙ্গে হুবহু মিলে যায়, যেটা দেখে তেইহুন বেশ ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে, তাহলে কি সত্যি ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীরে ভর করেছে? অন্যদিকে আবার সুংতাক ইয়াংমিনের আত্মাকে অনেক বকাঝোকা করে, কারণ সে এটা ভেবেই ভয় পাচ্ছিল এতদিন ধরে সে যে ব্যাপারটাকে গোপন করে এসেছে সেটা এখন সবাই জানতে পেরে যাবে। এইভাবেই সুংতাক যখন ইয়াংমিনের আত্মার সঙ্গে কথা বলছিল, তখনই ওই হসপিটালের আসল মালিক অর্থাৎ সুংতাকের মা দূর থেকে লক্ষ্য করে তার ছেলে একা একাই কথা বলছে, যা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে মনে করে তার ছেলের হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। এরপর সুংতাক যখন ওই বাচ্চা মেয়েটার ড্রেনেজ টিউব ঠিক করতে আসে, তখন তাকে দেখার জন্যই সদ্য জয়েন হওয়া বেশ কিছু ডাক্তার সেখানে আসে, কারণ তারা শুনেছিল সুংতাক একজন প্রতিভাশীল ডাক্তার। এরপর সুংতাক যখন ড্রেনেজ টিউবটা ঠিক করতেই যাবে, তখন হঠাৎ করেই ওই বাচ্চা মেয়েটা চোখ খোলে এবং ইয়াংমিনকে জিজ্ঞাসা করে অপারেশনের সময় সে সুংতাকের শরীরে কেন প্রবেশ করেছিল। যেটা শুনে সুংতাক বেশ ঘাবড়ে যায় এবং ভুলবশত তার হাতে থাকা ড্রেনেজ টিউবটা খুলে যায়। ফলে তাকে দেখতে আসা সেই নতুন ডাক্তাররাও বেশ ডিসঅ্যাপয়েন্ট হয়। অন্যদিকে সুজেন যখন ওই ডেলিভারি ম্যানের কোমায় পড়ে থাকা বডিটার চেক আপ করছিল, তখন সে লক্ষ্য করে তার শরীরে এমন কোনো ব্লকেজ নেই যেটার কারণে সে কোমায় যেতে পারে। তবে তা সত্ত্বেও তার কোমায় থাকার ব্যাপারটা সুজেনকে বেশ চিন্তিত করে। এই সময় ওই সাফাই কর্মীর রূপে আঙ্কেল ডেন্ট সেখানে এসে পৌঁছায়। সে কেবিনে পড়ে থাকা ডাস্টবিনের কভারটা লাগাতে পারছিল না, যার কারণে সে চিৎকার করে ওঠে এবং চেক করতে থাকে ওই কভারটার ভেতরে কোনো ডেন্ট আছে কিনা। সুজেন তার এই ইঙ্গিতটা বুঝতে পারে এবং ডেলিভারি ম্যানের মাথায় চেক করলে দেখতে পায় তার মাথায় এক্সটার্নাল একটা ব্লকেজ তৈরি করা হয়েছে, অর্থাৎ কেউ একজন তাকে ইচ্ছে করেই কোমাতে রেখেছে। এখান থেকে সিন ইয়াংমিনের কাছে শিফট হলে জানা যায় সে গোপনে সুংতাকের শরীর ব্যবহার করে একজন সিঙ্গারের হার্ট সার্জারি করছে। আসলে সে আগেও ওই মহিলার হার্ট সার্জারি করেছে, তাই সে ভালোভাবেই জানে সে ছাড়া ওই সার্জারিটা অন্য কেউ করতেই পারবে না। তবে এই ব্যাপারটাই যখন সুংতাক জানতে পারে, সে অনেক রেগে যায়, কারণ সে ভালোভাবেই জানতো ইয়াংমিন যদি এইভাবেই তার শরীরে বারবার প্রবেশ করতে থাকে, তাহলে সে হয়তো আর কখনোই তার নিজের শরীরে ফিরতে পারবে না। তো
তো যাই হোক, এরপর দেখতে দেখতেই ওই মহিলার সার্জারির দিন চলে আসে। ইয়াংমিন ওই সার্জারিটার জন্য আগে থেকেই অপারেশন রুমের বাইরে দাঁড়িয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই মেয়েটিকে এনেস্থেসিয়া দিয়ে অপারেশন রুমে আনা হয়। তবে অবাকভাবেই সুংতাক ওই দিন কোথায় উধাও হয়ে যায়, যার ফলে ওই অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে তেইহুনের ওপর। অপারেশনের সময় ইয়াংমিন সেখানে দাঁড়িয়েই সবকিছু দেখছিল, কিন্তু তাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, কারণ আজ থেকে 10 বছর আগে ইয়াংমিন নিজেই একবার এই মহিলার হার্ট সার্জারি করেছিল। তাই সে ভালোভাবেই জানে দ্বিতীয়বার হার্ট সার্জারি কতটা ভয়ানক হতে পারে। তবে শেষমেশ সেটাই হয়, যেটার কারণে ইয়াংমিন এতক্ষণ ভয় পাচ্ছিল। তেইহুন ভুলবশত ওই মহিলার করোনারি আর্টারিটা ছিঁড়ে ফেলে, যার কারণে রোগীর ব্লাড প্রেসার দ্রুত নিচে নামতে শুরু করে। সুংতাক না আসায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখা ছাড়া ইয়াংমিনের আর কিছু করার ছিল না। তবে সৌভাগ্যবশত ঠিক সেই সময় সুংতাক অপারেশন রুমে প্রবেশ করে। ইয়াংমিনও তাকে দেখা মাত্রই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার শরীরে প্রবেশ করে অপারেশনের দায়িত্বটা নিজের হাতে তুলে নেয়। প্রথমে সে তেইহুনের করা ভুলগুলিকে ঠিক করে এবং তারপর নিজস্ব কায়দায় অপারেশনটা সম্পন্ন করে। অপারেশনটা শেষ হলে সুংতাক ইয়াংমিনকে বলে, আমাদের করা ডিলটা আমি এখানেই শেষ করতে চাই, অর্থাৎ এরপর থেকে তুমি আর আমার শরীরে প্রবেশ করতে পারবে না। কারণ সুংতাক ভালোভাবেই জানত ইয়াংমিন যদি আবারও তার শরীরে প্রবেশ করে তাহলে বাস্তবে ইয়াংমিন মারা যাবে। এভাবেই তারা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল, তখন সিসিটিভি রুমে বসে সুংতাকের মা তার ছেলের একা একা কথা বলার দৃশ্যটি লক্ষ্য করে। সে তার ওই কর্মচারীকে দ্রুত ফুটেজটা ডিলিট করতে বলে। তবে ডাইরেক্টর অর্থাৎ ওই মহিলার বড় ছেলে আগে থেকেই সম্পূর্ণ ফুটেজটা কপি করে রেখেছিল, যেটার সাহায্যে সে তার মাকে ব্ল্যাকমেল করে পুরো সম্পত্তিটা নিজের করে নিতে চাইছিল। এদিকে দুর্ভাগ্যবশত হসপিটালে ওই দিন আবারও একটা রোগী আসে, যার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। তবে হসপিটালে কোনো পর্যাপ্ত ডাক্তার না থাকায় হসপিটাল কর্তৃপক্ষ ওই রোগীটাকে অন্য হসপিটালে শিফট করতে চায়। কিন্তু অদ্ভুতভাবেই সুংতাক এসে ওই রোগীর বেডটাকে ধরে নেয়, যা দেখে ইয়াংমিনের হসপিটালে জয়নিং এর পর তার সেই প্রথম অপারেশনের কথাটা মনে পড়ে। তবে সে ভালোভাবেই জানত সুংতাক একজন মেডিসিন ডাক্তার, তাই তার পক্ষে এই অপারেশনটা করা খুব একটা সহজ হবে না। সে মনে করে এমনভাবে কোমায় পড়ে থেকে জীবন কাটানোর থেকে আর 5টা রোগীর প্রাণ বাঁচাতে গিয়ে মারা যাওয়াটা অনেক গর্বের। তাই সে পুনরায় সুংতাকের শরীরে প্রবেশ করে এবং দক্ষতার সাহায্যে সার্জারিটা সম্পন্ন করে। অন্যদিকে ইয়াংমিনের গার্লফ্রেন্ড সুজন ওই ডেলিভারি ম্যানের সফল অপারেশন করায় সে কোমা থেকে বেরিয়ে আসে। ইয়াংমিন এবং সুংতাক এটা জানা মাত্রই দ্রুত সেই কেবিনে আসে। আসলে ইয়াংমিন মনে করেছিল ওই ডেলিভারি ম্যান তার দেওয়া কথা অনুসারে কোর্টে গিয়ে ডাইরেক্টরের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেবে এবং তাকে সঠিক শাস্তি দেবে। তবে দুর্ভাগ্যবশত ওই ডেলিভারি ম্যানের ইয়াংমিনকে দেওয়া কোনো কথাই মনে ছিল না। ইয়াংমিন যখন এটা জানতে পারে তখন সে রাগে পাগল হয়ে ওঠে। ঠিক এই মুহূর্তেই হসপিটালের ডাইরেক্টর ডেলিভারি ম্যানকে ফোন করে জানায় তার হসপিটালের সমস্ত বিল সে পে করে দিয়েছে, অর্থাৎ সে তাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখানোর চেষ্টা করছিল। ইয়াংমিন যখন ওই ডেলিভারি ম্যানের উপর চেঁচামেচি করছিল, তখন আঙ্কেল ডেন্টের আত্মা তাকে শান্ত করায় এবং বলে আত্মাদের নিয়ম অনুসারে একজন আত্মা যখন পুনরায় তার শরীরে প্রবেশ করে তখন আত্মা অবস্থায় থাকাকালীন সে যা যা করেছে সে সবকিছুই ভুলে যাবে। তাই ডেলিভারি ম্যানকে এখন তার কৃতকর্মের জন্য দোষ দেওয়া বৃথা। পরের দিন ওই ডেলিভারি ম্যান যখন হুইল চেয়ারে বসেছিল তখন সুংতাক তাকে মনে করায় হসপিটালের ডাইরেক্টরের কাছ থেকে ঘুষ নিয়ে সে ইয়াংমিনকে মারার চেষ্টা করেছিল। এটা শোনা মাত্রই ওই ডেলিভারি ম্যান বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে সুজনের বাবার আত্মা তার স্বার্থপর ছেলেকে শাস্তি দেওয়ার জন্য ইয়াংমিনের কাছে সাহায্য চাইছিল। আর এর ঠিক পরের দিনই কিছু সাংবাদিক চেয়ারম্যানের ছেলের ইন্টারভিউ নেওয়ার জন্য হসপিটালে আসে। আসলে কেউ একজন গোপনে তার বাবার কোমায় পড়ে থাকা বডিটার ছবি অনলাইনে পোস্ট করে দিয়েছিল। ওই হসপিটালের ডাইরেক্টর এবং এই কুকীর্তির সঙ্গে জড়িয়ে থাকা বাকি লোকেরা এটা জানার পর বেশ ভয় পেয়ে যায়। পরের দিন সুজন হসপিটালের ডাইরেক্টর এবং তার ভাইয়ের নামে কেস করে তার বাবার উকিলকে ডেকে পাঠায়। উকিল কোর্ট থেকে দেওয়া আদেশ অনুসারে চেয়ারম্যানের ওপর ডু নট রেসিডেন্টের নিয়ম জারি করে, অর্থাৎ রোগীর হার্টবিট একবার বন্ধ হয়ে গেলে তাকে আর কোনোভাবেই আইসোলেট করে রাখা যাবে না। এদিকে হসপিটালের ডাইরেক্টর যখন বুঝতে পারে এই ঘটনাটিকে আর কোনোভাবেই লুকিয়ে রাখা যাবে না, তখন সে এই পুরো ঘটনার দোষ তেইহুনের উপর চাপিয়ে দেয়। এদিকে সুজেন নিজে দাঁড়িয়ে থেকে তার বাবার হার্ট এবং অন্যান্য অর্গানগুলি চেক আপ করায়। আর এই সময় দেখা যায় সুজেনের বাবার আত্মা আঙ্কেল ডেন্টের আত্মার সঙ্গে খেলতে ব্যস্ত রয়েছে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন তার জীবনের শেষ মুহূর্তটুকু এভাবেই আনন্দের সহিত কাটাতে চাইছিল। যাই হোক, রিপোর্ট দেখে সুজেন জানতে পারে তার বাবার হার্ট এবং অন্যান্য সমস্ত অর্গান কাজ করা বন্ধ করে দিয়েছে। সাথে সাথেই সুজেন কান্নায় ভেঙে পড়ে, কারণ কোর্ট থেকে দেওয়া আদেশ অনুসারে এবার ডু নট রেসিডেন্টের নিয়ম জারি করা হবে। সুজেন নিজের হাতেই তার বাবার অক্সিজেন মাস্কটা খুলে দেয়, আর এর সাথে সাথেই চেয়ারম্যানের আত্মাও ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। দেখা যায় চেয়ারম্যানের এমন আকস্মিক মৃত্যুতে ইয়াংমিনও বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ভালোভাবেই জানত যে তার কাছেও আর বেশি সময় নেই। তাই সে সিদ্ধান্ত নেয় সুংতাকের সাথে মিলে হসপিটালে এতদিন ধরে যে সমস্ত রোগীর সার্জারি পেন্ডিং রয়েছে সেগুলি সে সম্পন্ন করবে।
এরপর তারা সমস্ত পুরানোকে স্টাডি করে এবং কোনো রকমের ব্রেক না নিয়ে কয়েকদিন টানা কাজ করতে থাকে, যার কারণে সুংতাক বেশ দুর্বল হয়ে পড়ে। তবে ইয়াংমিন যেহেতু একজন আত্মা ছিল, তাই তার কাছে এই পরিশ্রমটা কোনো বড় ব্যাপার নয়। তা সত্ত্বেও হসপিটালে যখনই কোনো এমার্জেন্সি পেশেন্ট আসতো, তারা দুজনেই খুশি মনে ছুটে যেত তাকে সাহায্য করার জন্য। অন্যদিকে তেইহুন সুংতাকের বানানো সেই রিপোর্টটি ডাইরেক্টর হানকে দেয়, যেটা হুবহু ইয়াংমিনের বানানো রিপোর্টের সঙ্গে মিলে যাচ্ছিল। তেইহুন ডাইরেক্টরকে বলে, আমার মনে হয় সুংতাকের উপরে ইয়াংমিনের আত্মা ভর করে। তবে ডাইরেক্টর এই কথাটা বিশ্বাস করে না। এর মধ্যেই ডাইরেক্টর খবর পায় তার দাদু হসপিটালে এসেছে, তাই সে তার দাদুর সঙ্গে দেখা করতে যায়। তবে অদ্ভুতভাবেই তার দাদু তাকে অনেক বকাঝকা করে। সুংতাককে দিয়ে এমন ভাইটাল সার্জারিগুলো সে কেন করাচ্ছে? তাছাড়াও হসপিটালের বেস্ট সার্জেন্ট ইয়াংমিন কোমায় থাকা সত্ত্বেও সে এখনো অবধি কেন তার কোনো বিকল্প খুঁজেনি? এমনকি সে এটাও বলে, ডাইরেক্টরের দায়িত্ব যদি সামলাতে না পারো তাহলে ইস্তফা দিয়ে দাও। সিন এখান থেকে সুজেনের কাছে শিফট হয়। সে ইয়াংমিনের সামনে বসে কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে, এখন কি তুমিও কোমায় পড়ে থেকে আমাকে এভাবেই কষ্ট দেবে? কথাগুলো বলতে বলতে সুজেনের চোখ দুটো জলে ভরে আসে। সুজেনকে এভাবে কাঁদতে দেখে ইয়াংমিনের অনেক খারাপ লাগে। তবে সে চাইলেও সুজনকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এরপর সে রুম থেকে বেরোলে সুংতাককে সেদিকেই আসতে দেখে। ইয়াংমিন সুংতাকের শরীরে ঢুকে পুনরায় কেবিনে প্রবেশ করে। তারপর সে সুজনের গায়ে একটা কম্বল চাপিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তবে অদ্ভুতভাবেই এই সময় সুজেনও তার স্বপ্নে ইয়াংমিনকেই দেখছিল। সে ঘুমের ঘোরে হঠাৎ করেই উঠে বসে এবং তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। আর এমন একটা খুশির মুহূর্তের জন্য কোমায় পড়ে থাকা ইয়াংমিনের ব্রেনে ছোট্ট একটা উত্তেজনা সৃষ্টি হয়। পরের দিন সকালবেলায় ইয়াংমিন সুংতাককে জানায় তার কোমা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। এটা শোনা মাত্রই সুংতাক দৌড়ে গিয়ে সুজেনকে জিজ্ঞাসা করে, ইয়াংমিনের কি ব্রেন ওয়েভস এসেছে? তবে সুংতাকের মুখে এই কথাটা শুনে সুজেন বেশ অবাক হয়। সে সুংতাককে জিজ্ঞাসা করে, এটা তুমি কিভাবে জানলে? তখন সুংতাক তাকে বাহানা দিয়ে বলে সে এটা স্বপ্নে দেখেছে। কোমা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এটা জানতে পেরে ইয়াংমিন খুশিতে আত্মহারা হয়ে ওঠে। সে প্রতিদিন সুংতাককে দিয়ে সুজেনকে খাওয়ার কথা মনে করিয়ে দিত। সুংতাকের তার প্রতি এত কেয়ার দেখে সুজেন বেশ দ্বিধায় পড়ে যায়, কারণ সেদিন রাতের বেলায় সে স্পষ্ট ইয়াংমিনের আওয়াজ শুনেছে। তবে সে যখন চোখ খোলে তখন তার সামনে সুংতাক ছিল। এমনকি যখন সে তাকে জড়িয়ে ধরেছিল তখনও তার মনে হচ্ছিল ওটা ইয়াংমিন। অন্যদিকে ডাইরেক্টরের সন্দেহ হয় তার ভাই সুংতাকের ওপরে ইয়াংমিনের আত্মা ভর করেছে কিনা। এই কারণেই সে প্রায় লুকিয়ে লুকিয়ে সুংতাকের করা সার্জারিগুলির ওপর নজর রাখত, যা দেখে তার মনে হয় সুংতাকের সার্জারি করার স্টাইল হুবহু ইয়াংমিনের সঙ্গে মিলে যায়। অন্যদিকে সুংতাক একটা আত্মাকে বই পড়তে সাহায্য করছিল। সুংতাক তার মেডিকেল রিপোর্ট দেখে বুঝতে পারে ঘুম কম হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল এবং এই সময় তার মাথা দেওয়ালে ধাক্কা লাগার কারণে সে কোমায় চলে যায়। ইয়াংমিন সেই আত্মার সঙ্গে কথা বলে জানতে পারে আঘাত লাগার পর তার নাক থেকে রক্ত বেরোচ্ছিল। সুংতাক এই ইনফরমেশনটাই সুজনকে জানালে সে বুঝতে পারে এটা হলো ট্যালেন্টেসিয়া সিনড্রোম, যা তার সেন্ট্রাল নার্ভ সিস্টেমে এফেক্ট ফেলেছে। তবে সুজেন এটাই বুঝে উঠতে পারছিল না যে এই কথাগুলো সুংতাক জানলো কিভাবে। তো যাই হোক, সবশেষে তারা বুঝতে পারে পেশেন্টকে বাঁচানোর একমাত্র উপায় হলো ব্রেন সার্জারি করা। তবে এটাতে অনেক রিস্ক থাকায় কোনো সার্জেন্ট এই অপারেশনটা করতে রাজি হয় না। তবে সুজেনও স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দেয় এটা ছাড়া তাকে সুস্থ করার আর দ্বিতীয় কোনো উপায় নেই। সুজেনের বলা কথাগুলোর মধ্যে এক অদ্ভুত ধরনের কনফিডেন্স থাকায় হসপিটাল কর্তৃপক্ষ অপারেশনের পারমিশন দেয়। আর এই খবরটাই যখন সেই মেয়েটির আত্মা জানতে পারে তখন সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ইয়াংমিনও খুশি মনেই সুংতাকের শরীরে প্রবেশ করে সার্জারিটা করতে আসে। এদিকে ডাইরেক্টর সুংতাকের শরীরে যে ইয়াংমিনের আত্মা ভর করে সেটা সবার সামনে আনার জন্য একটা প্ল্যান তৈরি করে। সে তেইহুনকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখে যাতে সে সুংতাকের ওপরে নজর রাখতে পারে। এরপর ইয়াংমিন প্রতিবারের মতোই তার হাতটাকে ওয়ার্ম আপ করে সার্জারিটা শুরু করে। তেইহুন বুঝতে পারে সুংতাকের সার্জারি করার স্টাইল হুবহু ইয়াংমিনের সঙ্গে মিলে যায়, যা দেখে ডাইরেক্টর হানও বেশ অবাক হয়। ব্যাপারটা কনফার্ম করার জন্য তেইহুন তাকে একটা প্রশ্ন করে যার উত্তর কেবলমাত্র ইয়াংমিন জানত। তবে সুংতাক কোনো কিছু না ভেবেই সেই উত্তরটা দিয়ে দেয়, যার ফলে সেখানে উপস্থিত সবাই এটা বুঝে যায় যে এতদিন ধরে ইয়াংমিনের আত্মাই সুংতাকের শরীরে প্রবেশ করে এই অপারেশনগুলি করছিল। ইয়াংমিনও বুঝতে পারে সে ভুলবশত তাদের চালে পা দিয়ে ফেলেছে। সে চাইলেও এই ব্যাপারটাকে আর লুকিয়ে রাখতে পারবে না। তাই সার্জারির শেষে ডাইরেক্টর যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে সে তাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। এমনকি সে ডাইরেক্টর হানকে এটাও বলে যে আপনার এবং চেয়ারম্যানের ছেলের সমস্ত কুকীর্তির কথা আমি জানি, তাই বাঁচতে চাইলে আমার বডিটাকে কোমা থেকে বের করার ব্যবস্থা করুন। এই সমস্ত কথা শুনে ডাইরেক্টর হান বেশ অবাক হয়ে যায়।
সে দ্বিতীয়বার ইয়াংমিনকে কোনো কথা বলার সাহস পায় না। এরপর থেকেই ডাইরেক্টর কোথাও কিছু বলার আগে বেশ ঘাবড়ে থাকত, কারণ তার সবসময় মনে হয় ইয়াংমিন তার কথা শুনছে। অন্যদিকে সুংতাক ইয়াংমিনকে বলে ছোটবেলায় তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটাতে সে একটুর জন্য মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে, আর এরপর থেকেই তার মধ্যে আত্মাদের দেখতে পাওয়ার এই অদ্ভুত ক্ষমতাটি চলে এসেছে। প্রথম প্রথম তার কাছে এই ব্যাপারগুলো অনেক ভয়ানক মনে হতো, যে কারণে সে এমন নাটক করত যেন সে কাউকেই দেখতে পায় না। তবে সে যখন কোনো মৃত ব্যক্তির সার্জারি করতে যেত, তখন তাদের আত্মা এসে তাকে ভয় দেখাতো, আর এই কারণেই সুংতাক সর্বদাই সার্জারি প্র্যাকটিস করতে ভয় পেত। তবে দুর্ভাগ্যবশত তাদের এই সমস্ত কথা ডাইরেক্টর হান পেছন থেকে শুনে নেয়। এরপর সে ইয়াংমিনের কেবিন ফাঁকা থাকার সুযোগ নিয়ে ভেতরে প্রবেশ করে। আসলে সে মনে করেছিল সে যদি কোনোভাবে ইয়াংমিনের অক্সিজেন মাস্কটা খুলে তাকে মেরে ফেলতে পারে, তাহলে তার করা কুকীর্তিগুলো আর কেউই জানতে পারবে না। তবে পরক্ষণেই তার মনে হয় ইয়াংমিনের কারণেই তো তার হসপিটাল এত টাকা কামাচ্ছে, তাই আর যাই হোক সে তাকে কোনোভাবেই মারতে পারবে না। সে রাতের বেলায় সুংতাকের কাছে যায়। সুংতাক তাকে বলে, তুমি যদি ইয়াংমিনের কাছে ক্ষমা চাও তাহলে সে তোমাকে ক্ষমা করে দেবে। তখন উল্টে ডাইরেক্টর বলে, আর যদি ইয়াংমিন বেঁচেই না থাকে? এটা শুনে সুংতাক বেশ ঘাবড়ে যায়। পরের দিন সকাল হতেই সুংতাক দৌড়ে হসপিটালে আসে এবং তারপর ইয়াংমিনকে সুস্থ দেখে কিছুটা শান্ত হয়। অন্যদিকে আজ সুজেন সেই মেয়েটার সার্জারি করবে। কিছুক্ষণের মধ্যেই সে সফলভাবে সার্জারিটা সম্পন্ন করে। তবে এখনও তার অনেক ট্রিটমেন্ট করতে হবে, কারণ ইনফেকশন না সরলে তাকে কোনোভাবেই কোমা থেকে বের করানো যাবে না। অন্যদিকে সুংতাক তার এক সহকর্মীকে বলে ইয়াংমিনের দেখাশোনা করতে। এরপর সে সুজেনকে একটা কনসার্ট দেখার জন্য টিকিট দেয় এবং ইয়াংমিনের আত্মাকে বলে তার শরীরে প্রবেশ করে সুজেনের সঙ্গে কনসার্ট দেখতে যেতে। তারপর আর কি, তারা দুজন একসঙ্গে ওই কনসার্টে গিয়ে পৌঁছায়, যা দেখে সুজেনের ইয়াংমিনের সঙ্গে কলেজ টাইমে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। যদিও পরিস্থিতি অনেক খারাপ ছিল, তা সত্ত্বেও তারা কখনোই একে অপরকে ছেড়ে যায়নি। কনসার্ট থেকে বেরিয়ে সুজেন সুংতাককে জিজ্ঞাসা করে, তুমি সার্জেন্ট কেন হলে? তখন সুংতাক বলে সে একটা মেয়েকে কথা দিয়েছিল, আর সেই মেয়েটি হলো একজন নিউরোলজিস্ট। যা শুনে সুজেনের মনে পড়ে একবার ইয়াংমিনও তাকে ঠিক এই কথাটাই বলেছিল। সুজেন এটা শুনে বেশ চমকে যায়। সে বুঝতেই পারছিল না যে সুংতাক এই কথাগুলো কিভাবে জানলো। এরপর সুংতাক হসপিটালে আসলে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পায়। আসলে এটা ছিল সেই বাচ্চাটির আত্মা, যে সুংতাককে ছেড়ে ইয়াংমিনের কাছে যায়। যে নার্স ওই বাচ্চাটার ট্রিটমেন্ট করত, সে লক্ষ্য করে বাচ্চাটির দেহ মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। সুংতাকও এটা দেখা মাত্রই দ্রুত দৌড়ে আসে। তবে অদ্ভুতভাবেই নার্স ইয়াংমিনের আত্মাকে জিজ্ঞাসা করে, আপনি কি এখানে রয়েছেন? এটা শুনে সুংতাক এবং ইয়াংমিন দুজনেই চমকে যায়, কারণ তারা কখনো ভাবতেই পারেনি যে ওই নার্স আগে থেকেই তাদের আত্মা চেঞ্জ করার ব্যাপারটা জানতো। যদিও ওই নার্স ইয়াংমিনের আত্মাকে দেখতে পাচ্ছিল না, তবে সে এটা ভালোভাবেই জানতো একমাত্র ইয়াংমিনই অপারেশনের আগে তার হাতটাকে এমন অদ্ভুতভাবে ওয়ার্ম আপ করত। তারা বাচ্চাটির রিপোর্ট থেকে বুঝতে পারে আর্টিফিশিয়াল বলের অবস্থান পরিবর্তনের জন্য তাদেরকে আবারও একবার সার্জারি করতে হবে। তবে সুংতাক যেহেতু একজন ইন্টার্ন ডাক্তার, তাই কোনোভাবেই তাকে এই সার্জারিটা করার অনুমতি দেওয়া হয় না। সে বাকি প্রফেসরদের কাছে এই সার্জারিটা করার অনুরোধ করলে তারাও সার্জারিটা করতে রাজি হয় না। এমনকি হসপিটাল কর্তৃপক্ষ অন্যান্য সার্জারি থেকেও সুংতাকের নাম সরিয়ে দেয়। আসলে এই সবকিছুই হসপিটালের ডাইরেক্টরের নির্দেশেই হচ্ছিল। সুংতাক যখন এগুলি জানতে পারে তখন সে অনেক রেগে যায়, তবে তা সত্ত্বেও তার কিছু করার ছিল না। ইয়াংমিন বলে, আমি একটা চ্যারিটি ফান্ড দেখাশোনা করতাম, যেগুলি শুধুমাত্র এই সমস্ত স্পেশাল সার্জারির জন্যই খরচ করা হতো, আর এই বাচ্চাটিও ওই ফান্ডেরই অন্তর্ভুক্ত। অন্যদিকে ডিপার্টমেন্টের হেড ডাইরেক্টর হানকে বলে দ্রুত বাচ্চাটির অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। তবে ডাইরেক্টর হান বাচ্চাটার কথা না ভেবেই ইয়াংমিনের থেকে বদলা নেওয়ার জন্য ইয়াংমিন যেসব রোগীর চিকিৎসা করেছিল তাদের ট্রিটমেন্ট বন্ধ করে দিতে বলে এবং ইয়াংমিনের ফান্ড থেকে সমস্ত টাকা নিজের ফান্ডে ট্রান্সফার করে নেয়। ডাইরেক্টরের এই সমস্ত কথা শুনে ডিপার্টমেন্টের হেড বেশ স্তম্ভিত হয়ে যায়। ডাইরেক্টর যে টাকার জন্য এতটা নিচে নামতে পারে সেটা সে কখনো কল্পনাও করেনি। অন্যদিকে সেই বাচ্চাটি তার মাকে জড়িয়ে ধরতে যায়, তবে সে আত্মা হওয়ায় সেটা করতে পারে না। এরপর সে তার শরীরটাকে বিছানায় শুয়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নার এই দৃশ্যটা সুংতাক সহ্য করতে পারে না, তাই সে বাকি ডাক্তারদের সঙ্গে কথা বলে ডাইরেক্টরকে বোকা বানানোর জন্য একটা প্ল্যান তৈরি করে, যেটা ওই ডাইরেক্টর কখনো কল্পনাও করতে পারেনি। দেখা যায় হসপিটালের সমস্ত ডাক্তাররা হঠাৎ করেই নিজেদের ডিউটির শিডিউল বদলে ফেলে, যার ফলে যেদিন বাচ্চাটার সার্জারি হওয়ার ডেট ছিল সেই দিন শুধুমাত্র সুংতাকেরই শিডিউল ফাঁকা ছিল। এই কারণেই ডাইরেক্টর বাধ্য হয়ে মেন সার্জেন্টকে অ্যাসিস্ট করার জন্য সুংতাককে অ্যালাউ করে। তবে অদ্ভুতভাবেই অপারেশনের সময় সুংতাকের হাত কাঁপতে শুরু করে। আসলে ইয়াংমিনের আত্মা কোনোভাবেই সুংতাকের শরীরে স্টেবল হতে পারছিল না। এই সময় ইয়াংমিনের মনে পড়ে সে বাচ্চাটিকে কথা দিয়েছিল, যাই হয়ে যাক না কেন সে তাকে সুস্থ করেই ছাড়বে।
এরপর সে একটা বুক ভরা কনফিডেন্স নিয়ে পুনরায় সার্জারিটা শুরু করে এবং অনেক প্রচেষ্টার পর শেষমেশ অপারেশনটা সাকসেসফুল হয়। অপারেশন শেষ হলে ইয়াংমিন আঙ্কেল ডেনকে জিজ্ঞাসা করে আজ সুংতাকের শরীরে ঢোকার সময় তার এতটা অসুবিধা হচ্ছিল কেন। তবে আঙ্কেল ডেন্টের কাছেও তার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। অন্যদিকে সুংতাকেরও আজ সার্জারিতে যা যা ঘটেছে সবকিছুই মনে ছিল, তবে আগে যখন ইয়াংমিন তার শরীরে ঢুকত তখন তার কোনো কথাই মনে থাকতো না। এদিকে বাচ্চাটির সফল সার্জারি করার জন্য তার আত্মা ইয়াংমিনকে ধন্যবাদ জানায় এবং আনন্দের সাথে জড়িয়ে ধরে। এরপর তাদের চোখের সামনেই ওই বাচ্চাটির আত্মা ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। এটা দেখে তারা দৌড়ে কেবিনে আসলে লক্ষ্য করে বাচ্চাটির জ্ঞান ফিরেছে, তবে সে এখন শুধুমাত্র সুংতাককেই দেখতে পাচ্ছিল। এই কারণে সুংতাক ইয়াংমিনকে নিয়ে উপহাস্য করে, যেটা দেখে ইয়াংমিন অনেক দুঃখ পায়। এরপর সে পুনরায় তার কেবিনে ফিরে আসে। সে লক্ষ্য করে সুজেন তার বডিটার পাশে শুয়ে রয়েছে, যা দেখে ইয়াংমিন কান্নায় ভেঙে পড়ে। সে বলে আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে। এমনকি সে চিৎকার করে নিজের শরীরটাকেও জেগে উঠতে বলে, কারণ তার জন্যই তো আজ এতগুলো মানুষ নিশ্চিন্তে বাঁচতে পারছে না। ইয়াংমিনের এই সমস্ত কথা যখন সুংতাক কেবিনের বাইরে থেকে শুনতে পায় তখন তার ইয়াংমিনের জন্য অনেক খারাপ লাগে। পরের দিন সুজেনের ভাই হসপিটালে আসে তার সঙ্গে দেখা করতে। এখানে ইয়াংমিন জানতে পারে আসলে সুজেনের ভাই জোর করে সুজেনকে আমেরিকা যেতে বাধ্য করেছিল। এমনকি সে ওই সময় তার ভাড়া করা গুন্ডা দিয়ে ইয়াংমিনকে ভয় দেখিয়েছিল। তারা বলে তোর হাতের এমন অবস্থা করব যে চাইলেও আর কোনোদিনই সার্জারি ব্লেডটা হাতেও ধরতে পারবি না। সুজেনের ভাই আজ এখানে এসেছে সুজেনের ভাগের সমস্ত সম্পত্তি জোর করে নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য। তবে সুজেন এটাতে রাজি হয় না। ইয়াংমিনের এইসব দেখে অনেক রাগ হলেও তার কিছুই করার ছিল না। তবে ঠিক সেই মুহূর্তেই সুংতাক ওই কেবিনে আসলে ইয়াংমিন কোনো কিছু না ভেবেই তার শরীরে প্রবেশ করে এবং সুজেনের ভাইকে সজোরে একটা ঘুষি মারে। এর সাথে সাথেই সেখানে ডাইরেক্টর চলে আসে। সুজেনের ভাই কিছু একটা প্ল্যান করার জন্য ডাইরেক্টরের সাথে অন্য একটা রুমে যায়। আসলে সে ইয়াংমিনকে হত্যা করার প্ল্যান করতে চাইছিল, তবে ডাইরেক্টর কোনোভাবেই এটাতে রাজি হয় না। তখন সুজনের ভাই তাকে ধমক দিয়ে বলে সে যদি এই ব্যাপারে তাকে সাহায্য না করে তাহলে সে ইয়াংমিন এবং তার বাবার হত্যার পেছনেও যে ডাইরেক্টরের হাত রয়েছে সেটা সবাইকে জানিয়ে দেবে। তার মুখ থেকে এই সমস্ত কথা শুনে ডাইরেক্টর বেশ ঘাবড়ে যায়। এদিকে অনেক চিন্তা ভাবনা করার পর শেষমেশ আঙ্কেল টেন্ট বুঝতে পারে আসলে সেদিন কি কারণে ইয়াংমিনের আত্মার সুংতাকের শরীরে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। সে বলে কোমায় থাকা ইয়াংমিনের শরীরের অবস্থার আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে, তাই ইয়াংমিনের আত্মা নিজের শরীরে প্রবেশ করার চেষ্টা করছিল, যে কারণে সেই সময় ওই সমস্যাটা তৈরি হয়েছিল। এদিকে সুংতাক উপলব্ধি করে ডাক্তার হয়েও সে যদি একজন রোগীর সঠিক চিকিৎসা না করতে পারে তাহলে তার জীবনের কোনো মূল্য নেই। এই কারণেই সে আবারও পড়াশুনো শুরু করে। অন্যদিকে ডাইরেক্টর তেইহুনের সঙ্গে দেখা করে ইয়াংমিনকে মেরে ফেলার আদেশ দেয়। এই সময় দেখা যায় সুংতাক সুজেনের কাছে এসে তাকে ইয়াংমিনের আত্মা সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। ইয়াংমিন এটা শোনা মাত্রই চিৎকার করে সুংতাককে চুপ করতে বলে। সে বলে তুমি যদি এখনই চুপ না করো তাহলে আমাকে বাধ্য হয়ে তোমার শরীরে প্রবেশ করতে হবে, যার ফলে সুংতাক বাধ্য হয়েই চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায়। আর এদিকে সুজেন এই সব কিছু শোনার পরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর কেবিনের বাইরে এসে ইয়াংমিন এবং সুংতাক একে অপরের সঙ্গে তর্কাতর্কি করতে থাকে। যাই হোক, কিছুক্ষণ পরেই ইয়াংমিন যখন পুনরায় কেবিনে প্রবেশ করে তখন সে সুজেনকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। সে দ্রুত সুংতাকের শরীরে প্রবেশ করে সুজেনকে কাঁধে নিয়ে এমার্জেন্সি রুমে আসে। জানা যায় অত্যাধিক পরিমাণ কাজ এবং ঘুম না হওয়ার কারণে সুজেন জ্ঞান হারিয়ে ফেলেছে। অন্যদিকে ডাইরেক্টর হানের আদেশ অনুযায়ী তেইহুন ইয়াংমিনকে মারার জন্য হসপিটালে আসে। তবে সে যখন ইয়াংমিনের কেবিনের বাইরে এসে পৌঁছায় তখন সে লক্ষ্য করে সুংতাক আগে থেকেই ইয়াংমিনের সুরক্ষার জন্য সেখানে বডিগার্ড হায়ার করে রেখেছিল, তাই তেইহুন বাধ্য হয়েই সেখান থেকে চুপচাপ ফিরে যায়। এদিকে ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীরে প্রবেশ করে এবং সুজেনের জন্য তার পছন্দের খাবার তৈরি থেকে শুরু করে তাকে শপিংয়েও নিয়ে যায়। সুজেন হঠাৎ করেই আবারও ইয়াংমিনের উপস্থিতি অনুভব করে, যার ফলে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সুংতাক তার মায়ের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে যায়। সে লক্ষ্য করে তাদের বাড়িতে প্লাম্বিংয়ের কাজ চলছে। এটা দেখে সুংতাক কৌতূহলবশত সেখানে পড়ে থাকা একটা পাইপ হাতে তুলে নেয়, আর এর সাথে সাথেই ওই পাইপ থেকে জল বেরিয়ে চারিদিকটা পুরোপুরি ভিজে যায়। এই দৃশ্যটা দেখে ইয়াংমিনের কিছু একটা মনে পড়ে, যে কারণে সে দ্রুত হসপিটালে ফিরে আসে। আসলে সে ইয়াংমিনের কোমায় থাকার কারণটা বুঝতে পেরেছিল। সে বলে ইয়াংমিনের মাথায় ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেশন না হওয়ায় সে এখনো অবধি কোমায় রয়েছে। এরপর সে দ্রুত ইয়াংমিনের শরীরে সিটি স্ক্যান করায়। সিটি স্ক্যানের রিপোর্ট থেকে বোঝা যায় সুংতাকের দেওয়া তথ্যগুলি সম্পূর্ণ সঠিক। সুংতাক দ্রুত একটা বৈঠক ডাকে, যেখানে সে ইয়াংমিনের কোমায় থাকার কারণ সম্পর্কে সবাইকে সবকিছুই বুঝিয়ে বলে।
যা শুনে ডিপার্টমেন্টের হেড বেশ ইমপ্রেস হয় এবং বলে, তাহলে চলো সার্জারিটা শুরু করা যাক। এরপর সুংতাক ডিপার্টমেন্টের হেডকে এই সার্জারিটা করার জন্য অনুরোধ করে। এমনকি সে এটাও বলে এই সার্জারিতে সে নিজেই তাকে অ্যাসিস্ট করবে। এদিকে ইয়াংমিনকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কারণ আঙ্কেল ডেন তাকে সুংতাকের শরীরে প্রবেশ করতে মানা করেছে। তাই ইয়াংমিন ঠিক করে সার্জারির আগে সে সুংতাককে সবকিছুই শেখাবে, কারণ সার্জারির সময় যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে সুংতাক সেটা সামলে নিতে পারবে। পরের দিন হসপিটালে আবারও একজন এমার্জেন্সি পেশেন্ট আসে। হসপিটালে অন্য কোনো সার্জন না থাকায় সুংতাক নিজেই ওই সার্জারিটা করার সিদ্ধান্ত নেয়। তবে তার এই সিদ্ধান্তে ইয়াংমিন অনেক রেগে যায়। সে সুংতাককে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এখন তোমার শরীরে প্রবেশ করাটা কতটা বিপজ্জনক হতে পারে। এই অবস্থায় সার্জারির সময় একটা ছোট্ট ভুল হলেও রোগীটির প্রাণ চলে যেতে পারে। তবে সুংতাক ইয়াংমিনের কোনো কথাই শোনে না। সে সোজা সার্জারি রুমে প্রবেশ করে। তবে সার্জারিটা কিভাবে করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে মহাধমনী ফেটে যাওয়ায় রোগীর রক্তচাপ খুব দ্রুত কমতে শুরু করেছে। ইয়াংমিন বাইরে থেকে এইসব দৃশ্য দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। এই সময় দেখা যায় সুংতাক নিরুপায় হয়ে ইয়াংমিনের দিকে সাহায্যের জন্য তাকিয়ে থাকে। ইয়াংমিনও বুঝতে পারে আর একটু লেট করলে হয়তো রোগীটা মারাও যেতে পারে। তাই সে দ্রুত সুংতাকের শরীরে প্রবেশ করে এবং তার সেই চেনা ছন্দে সার্জারিটা শুরু করে। সার্জারিটা যখন প্রায় শেষ হয়েই আসছিল, ঠিক সেই মুহূর্তেই ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীর থেকে ছিটকে বেরিয়ে যায়, যার ফলে সুংতাক কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ইয়াংমিন আবারও সুংতাকের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, তবে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। এই সময় আঙ্কেল ডেন সেখানে এসে সুংতাককে সার্জারিটা কন্টিনিউ করতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে রোগীটি মারা যায়। দেখা যায় রোগীটির আত্মা সেখানে দাঁড়িয়েই তাদের দিকে তাকিয়েছিল। রোগীটি মারা যাওয়ায় সুংতাক মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। তাই সে দৌড়ে অপারেশন রুম থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে ডাইরেক্টর হান সার্জারির সময় আসলে কি হয়েছিল সেটা জানার জন্য একটা মিটিং ডাকে। তবে ডিপার্টমেন্টের হেড বলে এতে কোনো রকমের মেডিকেল ফল্ট ছিল না। প্রথম থেকেই রোগীর অবস্থা বেশ সংকটজনক ছিল। সুংতাক তাকে বাঁচানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। এরপর সবাই সুংতাকের পক্ষে কথা বলায় ডাইরেক্টর হানের বেশ রাগ হয়। এদিকে দেখা যায় এই ঘটনায় সুংতাক এতটাই কষ্ট পায় যে সে কাউকে কিছু না বলেই কোথায় একটা উধাও হয়ে যায়, যার ফলে সুংতাকের মা বেশ চিন্তায় পড়ে যায়। সে চারিদিকে সুংতাককে খুঁজতে শুরু করে। অন্যদিকে ডাইরেক্টর সুজেনের ভাই এবং তেইহুনের সঙ্গে মিলে ইয়াংমিনকে মারার প্ল্যান করে। সে তেইহুনকে বলে, এখন সুংতাক হসপিটালে নেই, তাই ইয়াংমিনের সার্জারি তুমিই করবে। তবে তাকে সার্জারি রুমে নিয়ে যাওয়ার আগেই তোমাকে মেরে ফেলতে হবে, তাহলে এই ব্যাপারে কেউ আর সন্দেহ করবে না। তাদের এই সমস্ত কথা ইয়াংমিনের আত্মা সেখানেই দাঁড়িয়ে শুনছিল। অন্যদিকে দেখা যায় সুংতাকের মা তাকে কোনোভাবে বাড়িতে ফিরিয়ে আনে। হসপিটালের নার্স সুংতাকের বাড়িতে যায় তার সঙ্গে দেখা করার জন্য। তবে ততক্ষণে সুংতাক জব থেকে রিজাইন করার সিদ্ধান্ত নিয়ে নেয়। সে ওই নার্সকে বলে রিজাইন লেটারটা অফিসে জমা করে দিতে। এদিকে দেখা যায় ইয়াংমিন কোনোভাবেই হার মানতে রাজি নয়। সে চায় সুংতাক পুনরায় হসপিটালে ফিরে আসুক। এমনকি সে এই ব্যাপারে আঙ্কেল ডেন্টের কাছেও সাহায্য চায়। ইয়াংমিন তাকে বলে, আমি জানি আমি যখন ইন্টার্ন ছিলাম তখন আপনি আমার শরীরে ঢুকে আমার জীবনের প্রথম সার্জারিটাতে হেল্প করেছিলেন, তাই এখন আপনিই পারেন সুংতাককে পুনরায় ফিরিয়ে আনতে। সুংতাক যেহেতু জব থেকে রিজাইন করে দিয়েছে, তাই সে তার মায়ের সঙ্গে একটা লং ট্যুরে যাওয়ার প্ল্যান করে। অন্যদিকে একজন নার্স সুজেনকে ফোন করে বলে প্রফেসরের কেবিনে তাড়াতাড়ি আসতে। সুজেন কেবিনে গিয়ে লক্ষ্য করে কেউ একজন ইয়াংমিনের বেডটাকে নিচু করে দিয়েছে, যার কারণে ইয়াংমিনের শরীরে জল ঢুকে তার নিউমোনিয়া হয়ে যায়। সুজেন তখনকার মতো কোনো রকমে ব্যাপারটাকে সামলে নেয়। ওই হসপিটালেরই একজন সহকর্মী এই ব্যাপারটা সুংতাককে জানায়। সুংতাক এটা শোনা মাত্রই তার ফ্লাইটটাকে ক্যান্সেল করে পুনরায় হসপিটালে ফিরে আসে। তবে হসপিটালে এসে সে জানতে পারে তাকে ফিরিয়ে আনার জন্য ইয়াংমিন ইচ্ছে করেই এই চালটা চেলেছিল। সুংতাক যখন এটা জানতে পারে তখন তার অনেক রাগ হয়। সে বাড়ি ফিরে জানতে পারে ইয়াংমিনের সার্জারি অনিশ্চিতকালের জন্য স্থগিত করা হয়েছে। এটা জানার পরে সুংতাকের বেশ মন খারাপ হয়। তার মনে পড়ে ইয়াংমিন তার শরীরে ঢুকে কত মানুষের প্রাণ বাঁচিয়েছে, আর আজ যদি তার মতন একজন প্রতিভাবান ডাক্তার মারা যায় তাহলে অনেক রোগীরই প্রাণ বাঁচানো সম্ভব হবে না। পরের দিন সুংতাককে তার সহকর্মী জানায় ইয়াংমিনকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে। সুংতাক এটা শোনার পরে যখন হসপিটালে যেতেই যাবে ঠিক তখনই তার পাশে একটা ছেলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এই সময় আঙ্কেল ডেন্টের আত্মা
সেখানে উপস্থিত এক ব্যক্তির শরীরে প্রবেশ করে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু মেডিসিন আনতে যায়। এরপর সে হেডের শরীরে ঢুকে প্রাথমিক চিকিৎসা করে কোনো রকমে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। আসলে আঙ্কেল ডেন্ট তার সময়ে একজন নামকরা ডাক্তার ছিলেন। এরপর সুংতাক হসপিটালে গিয়ে সুজেনকে ইয়াংমিনকে নিয়ে যাওয়া থেকে থামিয়ে দেয়। সে বলে সবকিছু শেষ না হওয়া পর্যন্ত সে ইয়াংমিনের জন্য লড়াই করবে। এরপর সে ইয়াংমিনের আত্মার কাছ থেকে ধীরে ধীরে সার্জারির লেসন নেওয়া শুরু করে, যার প্রথম স্টেপ ছিল মেডিকেল সরঞ্জাম দিয়ে সেলাই শেখা। সে বালিশের ওপর সেলাই শেখার প্র্যাকটিস করে। দ্বিতীয় স্টেপ ছিল রোগীর মুখ থেকে বডির ভেতরে পাইপ ঢোকানো। তবে সুংতাক যেভাবে প্র্যাকটিস করছিল তা দেখে ইয়াংমিন বলে এমনভাবে সার্জারি করলে রোগী এমনিই মারা যাবে। তবে তা সত্ত্বেও সুংতাক হার মানে না। সে তার হাতের ব্যালেন্স ঠিক করার জন্য দুপুরে খাওয়ার সময় প্রতিটা ভাতের দানা একটা একটা করে তুলে খাচ্ছিল। এরপর সে বেলুন নিয়ে শরীরের নালি সেলাই করার অভ্যাস করে। শুরুতে সে কোনো কিছুই পেরে উঠছিল না, যার কারণে ইয়াংমিনের অনেক রাগ হয়। তবে ধীরে ধীরে নিজের জেদ ও দক্ষতায় সে সবকিছুই শিখে যায়। এরপর একদিন রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে অনেক রোগী হসপিটালে আসে। সুংতাক এই প্রথমবারের মতো ইয়াংমিনের কোনো সাহায্য না নিয়েই ওই রোগীগুলির চিকিৎসা করে। তবে এই সময়ে একজন রোগীর হার্টবিট বন্ধ হয়ে যায়। ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না। তখন সেখানে ওই রোগীর আত্মাকে দেখা যায়। সে ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছিল, যা দেখে ইয়াংমিন সুংতাককে আরো জোর লাগাতে বলে। ফলে সুংতাক টেবিলের উপরে উঠে রোগীর বুকের উপরে জোরে জোরে প্রেস করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর অবশেষে রোগীটির হার্টবিট ফিরে আসে, যা দেখে সুংতাক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এর সাথে সাথেই সেখানে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির আত্মা ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। দেখা যায় এই সময় সুজেন সেখানে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখছিল। তবে তার হঠাৎ করেই মনে পড়ে তেইহুন বলেছিল মাঝে মধ্যেই ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীরে প্রবেশ করে। তাছাড়া সে নিজেও সেখানে ইয়াংমিনের উপস্থিতি অনুভব করছিল। তাই সে এই ব্যাপারটার সত্যতা যাচাই করার জন্য একটা প্ল্যান তৈরি করে। অর্থাৎ সে একজন নার্সকে দিয়ে সুংতাককে ডিনারের জন্য ইনভাইট করে এবং তারপর সে সুংতাকের জন্য এমন একটা খাবার অর্ডার করে যেটা সে মোটেই পছন্দ করত না। কিন্তু অদ্ভুতভাবেই দেখা যায় সুংতাক তার সেই অপছন্দের খাবারটাকেও আনন্দের সহিত খেতে শুরু করে, যেটা দেখে সুজেনের আর বুঝতে বাকি থাকে না সেটা হলো ইয়াংমিনের আত্মা। দেখা যায় এটা জানার পর সুজেন অনেক খুশি হয়। সে ইয়াংমিনের আত্মাকে বলে এবার থেকে প্রতিদিনই সে তাকে ডিনারের জন্য ইনভাইট করবে। এরপর ডিনার শেষ করে তারা যখন একে অপরের পাশাপাশি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই ডাইরেক্টর হান তাদেরকে দেখে ফেলে। আসলে সে বেশ কিছুদিন ধরেই সুংতাক এবং সুজেনের উপর নজর রাখছিল। সে তাদেরকে এমন পাশাপাশি হাঁটতে দেখে মনে করে তারা হয়তো একে অপরকে ডেট করছে। ডাইরেক্টর নিজেও যেহেতু সুজেনকে পছন্দ করে, তাই তার এই দৃশ্যটা দেখে অনেক জেলাস ফিল হয়। সে রেগে গিয়ে তার ভাই সুংতাককে মারার জন্য কিছু গুন্ডা পাঠায়। ওই গুন্ডারা সুংতাককে পেছন থেকে আঘাত করলে ইয়াংমিনের আত্মা তার শরীর থেকে ছিটকে বেরিয়ে যায়। সুজেন লক্ষ্য করে সুংতাক জ্ঞান হারিয়ে ফেলেছে। আর একই সাথেই দেখা যায় তার ঠিক পাশেই ইয়াংমিনের আত্মা দুর্বল অবস্থায় পড়ে আছে এবং সে ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এই সময় হঠাৎ করেই সুজেন ইয়াংমিনের নাম ধরে ডাকে। সাথে সাথেই ইয়াংমিনও বুঝতে পারে তার আত্মা যে সুংতাকের শরীরে ভর করে। এই ব্যাপারটা সুজেন অনেক আগেই জেনে গিয়েছিল। তো যাই হোক, এরপর সুজেন দ্রুত সেখানে অ্যাম্বুলেন্স ডাকে। দেখা যায় ওই অ্যাম্বুলেন্সের সঙ্গে আঙ্কেল ডেন্টের আত্মাও সেখানে আসে। সবাই যখন সুংতাককে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তোলে তখনই আঙ্কেল ডেন্টের নজর পড়ে রাস্তায় পড়ে থাকা ইয়াংমিনের উপর। তার শরীরের অধিকাংশটাই বাতাসের সঙ্গে মিলিয়ে গিয়েছে। এটা দেখা মাত্রই আঙ্কেল ডেন্ট দ্রুত তাদেরই এক কর্মীর শরীরে প্রবেশ করে সুংতাকের শরীরটাকে তুলে এনে ইয়াংমিনের আত্মার উপরে রাখে, যার কারণে কোনো রকমে ইয়াংমিনের আত্মা এই যাত্রায় বেঁচে যায় এবং একই সাথেই সুংতাকেরও জ্ঞান ফিরে আসে। এরপর যখন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সুজেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ইয়াংমিনেরও এটা দেখে অনেক ভালো লাগে। এই ঘটনার পর থেকেই সুজেন সর্বদাই অনেক হাসি খুশি থাকতে শুরু করে। এদিকে ইয়াংমিনও সুংতাকের কাছে রিকোয়েস্ট করে যাতে সে তার কথাগুলো সুজেনের কাছে পৌঁছে দেয়। এমনকি সে প্রতিদিন সুজেনের সঙ্গে লাঞ্চ করার জন্য রীতিমতো সুংতাকের শরীরে প্রবেশ করতে শুরু করে। তবে এই হসপিটালেরই আর একজন ইন্টার্ন ডাক্তার এটা দেখে অনেক জেলাস ফিল করে, কারণ সে সুংতাককে প্রথম থেকেই পছন্দ করে। এরপর সুংতাক এবং সুজেন যখন পাশাপাশি হেঁটে যাচ্ছিল তখনই ওই মেয়েটা রেগে গিয়ে পেছন থেকে সুংতাকের শরীরে ধাক্কা মারে, যার কারণে ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীর থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়। এরপর সুজেন এবং ওই মেয়েটি দুজন মিলে সুংতাককে নিয়ে ঝগড়া শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে ঝগড়া করার পর তেমন কোনো সমাধান না পাওয়ায় শেষমেশ তারা একটা বোঝাপড়ায় আসে। অর্থাৎ তারা ঠিক করে প্রতিদিন শুধুমাত্র 2 ঘন্টার জন্যই ইয়াংমিন সুংতাকের শরীরে প্রবেশ করতে পারবে। আর শুধুমাত্র এই সময়টুকুই সুজেন সুংতাক অর্থাৎ ইয়াংমিনের আত্মাকে ভালোবাসতে পারবে। তো যাই হোক, এরপর থেকে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। তবে এর মধ্যেই
সুজেন ইয়াংমিনের একটা রিপোর্ট দেখে জানতে পারে তার শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এরপর ইয়াংমিনের আরও কিছু টেস্ট করলে জানা যায় তার শরীরে ঔষধের কাজে বাধা দেওয়া ব্যাকটেরিয়ার পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে তার নিউমোনিয়াও বেড়ে গেছে। তাই আর বেশি দেরি করলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব তার অপারেশনটা সম্পূর্ণ করতে হবে। সুংতাক হসপিটালের সমস্ত মেম্বারদের নিয়ে আর্জেন্ট একটা মিটিং ডাকে। সে বলে রোগীর কন্ডিশন আগের থেকে অনেক জটিল হয়ে গেছে, কারণ নার্ভের সংক্রমণের সঙ্গে নিউমোনিয়াও রয়েছে। তাই যা সিদ্ধান্ত নেওয়ার ভেবেচিন্তেই নিতে হবে, কারণ একটা ছোট্ট ভুলেও রোগীর প্রাণ চলে যেতে পারে। এই সময় ডিপার্টমেন্টের হেড বলে এর একটা উপায় আছে, তা হলো থেরাসিক সার্জারি। এতে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে এই সার্জারিটা অসফল হওয়ার চান্স 99%। যদিও গলা কেটে সার্জারি করায় কোনো বিপদ নেই, তবে তাকে গলায় সারা জীবন নল লাগিয়ে রাখতে হবে, এমনকি মাঝে মধ্যে ওই নলটা বন্ধও হয়ে যেতে পারে। এরপর সুংতাক এবং ইয়াংমিনের আত্মা বাইরে গিয়ে কথা বলে। সুংতাক ভালোভাবেই জানতো হয়তো গলার সার্জারি করলে ইয়াংমিনের জীবন বেঁচে যাবে, তবে সে আর কখনোই কোনো রোগীর সার্জারি করতে পারবে না। আর এমন একজন বিশ্ববিখ্যাত সার্জেন্টের এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। তাই সুংতাক ঠিক করে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ডাক্তারকে দিয়ে ইয়াংমিনের সার্জারিটা করাবে। এই কারণেই সে বিশ্বের সমস্ত নামকরা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে। তবে ইয়াংমিনও যেহেতু একজন বিশ্ববিখ্যাত সার্জেন্ট, তাই কোনো ডাক্তারই ভয়ে তার সার্জারিটা করতে রাজি হয় না, কারণ এই সার্জারিতে যদি কোনো রকমের অঘটন ঘটে তাহলে তার নাম খারাপ হবে। দেখা যায় যেহেতু কোনো সার্জেন্ট এই সার্জারিটা করতে রাজি হচ্ছিল না, তাই ইয়াংমিন সুংতাককে তেইহুনের সঙ্গে দেখা করতে বলে। যদিও সে জানতো যে অতীতে তেইহুন তাকে অনেকবার মারার চেষ্টা করেছে, তা সত্ত্বেও সে এই ঝুঁকিটা নিতে একটুও সংকোচ বোধ করে না। এরপর ইয়াংমিন সুংতাকের শরীরে প্রবেশ করে নিজেই তেইহুনের কাছে তার অপারেশনটা করার জন্য অনুরোধ করে। তেইহুনও বুঝতে পারে তার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সেটা হলো ইয়াংমিনের আত্মা। এরপর তেইহুন ডাইরেক্টর হানের কাছে যায় এবং ইয়াংমিনের সার্জারি সম্পর্কে তাকে সবকিছু বুঝিয়ে বলে। তেইহুন বলে সে এই সার্জারিটা করবে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়েই তাদের পূর্বের পরিকল্পিত প্ল্যান অনুসারে ইয়াংমিনকে মেরে ফেলবে। ডাইরেক্টর হান এটা শোনা মাত্রই এক কথায় রাজি হয়ে যায়, কারণ তার পথের কাঁটা সরিয়ে ফেলার এর থেকে ভালো সুযোগ সে হয়তো আর কখনোই পাবে না। পরের দিন ইয়াংমিনের সার্জারি প্রসেস শুরু করা হয়। অনেক বড় বড় ডাক্তার এই সার্জারিটা দেখার জন্য আসে, এমনকি ডাইরেক্টর হান নিজেও এই সার্জারিটা দেখতে আসে। তেইহুন সার্জারি রুমে প্রবেশ করে প্রথমে ডাইরেক্টর হানের দিকে তাকায় এবং তারপর মাথা নাড়িয়ে তাকে কিছু একটা ইঙ্গিত করে। ঠিক এই সময় দেখা যায় তেইহুনের সহায়ক রূপে সুংতাক আসে। এরপর সুংতাক এবং তেইহুনও একে অপরের দিকে মাথা নাড়িয়ে কিছু একটা ইঙ্গিত করে। তারপর হঠাৎ করেই তারা দুজন একে অপরের স্থান পরিবর্তন করে নেয়, যেটা দেখে ডাইরেক্টর সহ বাকি সকলেই বেশ চমকে যায়। এরপর প্রতিবারের মতোই ইয়াংমিন সুংতাকের শরীরে প্রবেশ করে। তারপর তার সেই চেনা স্টাইলে হাত দুটোকে ঘুরিয়ে ওয়ার্ম আপ করে এবং সবাইকে বলে সার্জারির সামগ্রী পরিবর্তন করতে, কারণ সে নর্মাল গলা কেটে সার্জারি করবে না, সে থেরাসিক সার্জারি করবে। এই সার্জারিতে বাঁচার চান্স 1% হলেও সার্জারিটা সফল হলে ইয়াংমিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং আগের মতোই দক্ষতার সহিত বাকি রোগীদের চিকিৎসা করতে পারবে। এখানে আমরা আরও জানতে পারি তেইহুন ইয়াংমিনের রুমে গিয়েছিল এবং সে যে সমস্ত খারাপ কাজ করেছে, অর্থাৎ ইয়াংমিনকে মারতে চেয়ে যে জঘন্য অপরাধ করেছে, তার জন্য সে অনুতপ্ত ছিল। তাই সে নিজের ভুল স্বীকার করে ইয়াংমিনের সামনে বসে কাঁদতে শুরু করে। এই কারণেই ইয়াংমিন তার উপরে ভরসা করে এবং তাই তারা দুজন মিলে ডাইরেক্টরকে বোকা বানানোর জন্য এই মাস্টার প্ল্যানটা তৈরি করে, যাতে ডাইরেক্টর তেইহুনকে এই সার্জারিটা করতে অনুমতি দেয়। তো যাই হোক, এরপর শুরু হয় মেডিকেল ইতিহাসের সবথেকে কঠিন সার্জারি, অর্থাৎ ইয়াংমিনের আত্মা তার নিজের শরীরের ওপর সার্জারি শুরু করে। তবে সার্জারিটা সে ঠিকমতো করতে পারছিল না, কারণ সে সুংতাকের শরীরে প্রবেশ করলেও আগের মতো তার শরীরে স্থির থাকতে পারছিল না, যার ফলে চারিদিকে রক্ত ছিটকে পড়ছিল। এমনকি যারা বাইরে থেকে এই সার্জারিটা দেখছিল তারা সকলেই বেশ ঘাবড়ে যায়। সার্জারিতে বেশ কিছু ছোটখাটো ভুল হলেও ইয়াংমিন তার দক্ষতাকে কাজে লাগিয়ে দ্রুত সেই ভুলগুলোকে সংশোধন করে এবং ওই সার্জারিটাকে কন্টিনিউ করে। এভাবে যতই সময় পেরোতে থাকে ততই সুংতাকের শরীরে তার আত্মার স্থির থাকা খুবই কষ্টজনক হয়ে ওঠে। তো যাই হোক, সমস্ত সার্জারিটা কমপ্লিট করে সে যখন সবথেকে ভাইটাল অংশটা সেলাই করছিল, ঠিক তখনই তার আত্মা সুংতাকের শরীর থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়। তার আত্মাটা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে চাইলেও আর কোনোভাবেই সুংতাকের শরীরে প্রবেশ করতে পারে না। এই কারণেই সার্জারির বাকি দায়িত্বটা এসে পড়ে তেইহুনের ওপরে। তবে ইয়াংমিন এই সার্জারিটা সুংতাককেই করতে বলে। আসলে ইয়াংমিন চেয়েছিল সুংতাক এই সার্জারিটা করে নিজের ভয়টাকে দূর করুক, তবে শরীরটা যেহেতু ইয়াংমিনের ছিল তাই সুংতাক কোনোভাবেই সার্জারিটা করতে সাহস পাচ্ছিল না। ইয়াংমিন সুংতাকের পাশে দাঁড়িয়ে
তাকে নানা রকমভাবে মোটিভেট করে তার মনোবল বাড়ায় এবং বাকি সার্জারিটাতে তাকে গাইড করে। সুংতাক ইয়াংমিনের দেওয়া প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে দক্ষতার সাথে ওই সার্জারিটা সম্পন্ন করে এবং সার্জারিটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ইয়াংমিনের আত্মা তার নিজের শরীরে প্রবেশ করে। এমন একটা অসম্ভব সার্জারিকে সম্ভব হতে দেখে সেখানে উপস্থিত সমস্ত ডাক্তাররা অনেক খুশি হয়। তবে শুধুমাত্র ডাইরেক্টর তাদের এই সফলতায় খুশি ছিল না। সার্জারি শেষ হলে ডিপার্টমেন্টের হেড তেইহুনকে বলে ইয়াংমিন তার নাম অনেকবার প্রফেসর পদের জন্য রেফার করেছিল, তবে ডাইরেক্টর হান নিজেই তার প্রমোশনটা হতে দেয়নি, কারণ তেইহুন একটা ছোট স্কুল থেকে পড়াশুনো করেছিল। এরপর ডাইরেক্টর হান তেইহুনকে ইয়াংমিনকে না মারার জন্য অনেক কথা শোনায়, তবে তেইহুন বলে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, সে আমার নরকীয় জীবন নিয়ে আর বাঁচতে চায় না। সেই দিন রাতের বেলায় সুংতাক তার ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই একটা ভিডিও পায়, যে ভিডিওটা ইয়াংমিনের আত্মা তার শরীরে ঢুকে রেকর্ড করেছিল। সে আত্মা থাকা অবস্থায় যা যা করেছে সবকিছুই ভুলে যাবে, এমনকি সে এটাও ভুলে যাবে যে সে আত্মা থাকা অবস্থাতেও সুংতাকের শরীর ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। এই কারণেই সে এই ভিডিওটা বানিয়ে রেখেছে। ওই ভিডিওটাতে সে আত্মা থাকাকালীন তার সঙ্গে কি কি ঘটেছে সবকিছুই ডিটেলসে বলা ছিল। অন্যদিকে দেখা যায় ইয়াংমিনের জ্ঞান ফিরে আসে। এটা শোনা মাত্রই সুংতাক দৌড়ে কেবিনে আসে এবং ইয়াংমিনকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে ইয়াংমিনকে অনেক কিছুই মনে করানোর চেষ্টা করে, তবে স্বাভাবিকভাবেই তার কিছুই মনে ছিল না। সে সুংতাককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। দেখা যায় এই সময় সুজেন ইয়াংমিনের কাছে ফুল নিয়ে আসে, তবে ইয়াংমিন সুংতাকের মতো তাকেও অপমান করে তাড়িয়ে দেয়, কারণ অতীতে সুজেন তাকে একা রেখে চলে গিয়েছিল। সুজেন এইসব শুনে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুংতাক ইয়াংমিনের ট্রিটমেন্ট করতে আসলে ইয়াংমিন সেটাতে রাজি হয় না, কারণ অতীতে তাদের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। কিছুক্ষণ পর ডাইরেক্টর হান ইয়াংমিনের সঙ্গে দেখা করতে আসে, তবে সে যখন বুঝতে পারে তার করা কুকর্মের কথা ইয়াংমিনের মনে নেই, তখন ডাইরেক্টর হান বেশ খুশি হয়। তবে হঠাৎ করেই ইয়াংমিন ডাইরেক্টরের করা সমস্ত কুকর্মের কথা এক এক করে বলতে শুরু করে, যা শুনে ডাইরেক্টর বেশ ভয় পেয়ে যায় এবং সে তৎক্ষণাৎ ইয়াংমিনকে মারার চিন্তা ভাবনা করছিল। তবে তার আগেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তাকে ইনভেস্টিগেশনে সাহায্য করতে বলে। আসলে তেইহুন নিজে থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং সে পুলিশকে ডাইরেক্টর হান ও জেনসিওকের এই জঘন্য অপরাধে যুক্ত থাকার প্রমাণও দিয়েছে। দেখা যায় তেইহুন নিজের কুকর্মের প্রায়শ্চিত্ত করে অনেক শান্তি অনুভব করছিল। পরের দিন সকালবেলায় ইয়াংমিন হসপিটালের বাইরে আসে এবং অনেকদিন পর সূর্যের সেই উজ্জ্বল আলো দেখে তার মন আনন্দে ভরে যায়। ঠিক তখনই সেখানে সুংতাক আসে, আর তাদের মধ্যে আবারও সেই আগের মতোই তর্ক বিতর্ক শুরু হয়। এদিকে সুজেন তার বাবার সমস্ত সম্পত্তি পায়, তবে সে ওই পুরো সম্পত্তিটা একটা চ্যারিটিতে দান করে দেয় এবং তারপর ইয়াংমিনের কাছে চলে আসে তার সঙ্গে থাকার জন্য। পরের দিন থেকেই ইয়াংমিন আবারও হসপিটালে জয়েন করে। সে আগের মতোই সব থেকে কঠিন সার্জারিগুলোই করার চেষ্টা করত এবং তার সাথে এখন সুংতাকও যোগ দিয়েছে। ইয়াংমিন নিজে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বুঝতে পেরেছিল আসলে জীবনটা কতটা মূল্যবান। তাই সে এখন আগের মতো রোগীদের মধ্যে ভেদাভেদ করে না, তার কাছে সমস্ত রোগী সমান। এমনকি তাদেরকে বাঁচানোর জন্য সে সব থেকে কঠিন সমস্যার সম্মুখীন হতেও পিছুপা হবে না। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।